আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, পূর্ণ শক্তিতে তেহরানে হামলা চালানো হচ্ছে দাবি মার্কিন প্রেসিডেন্টের। জ্বালানি সংকট আতঙ্কে চাহিদার অতিরিক্ত তেল নিতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। যানবাহনে জ্বালানি বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি, অহেতুক মজুদ না করার আহ্বান। প্রধানমন্ত্রীর প্রথম ইফতার আয়োজন কূটনীতিকদের সম্মানে। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান। শুধু প্রতিবাদ নয়, অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলা হবে প্রতিরোধ। মন্তব্য জামায়াত আমিরের। ২৪-এর চেতনা সমুন্নত রাখার প্রত্যয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইরানের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল। শুক্রবার বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা পোর্ট সহ রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মিসাইল ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান। সমঝোতা নয়, বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইরানিরা যুদ্ধ করছে বলেও জানান তিনি। খোররামশাহর, খাইবার আর ফাতার মতো একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। শুক্রবার অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় হাইফা বন্দর সহ বিভিন্ন স্থানে। এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নও আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়। এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশে ও রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। আমরা চাইছি 500-1000 টাকার করে তেল দেন, আমরা এখান থেকে ঢাকার বাইরে বেরি, তারপর আমরা ব্যবস্থা করতেছি। বৃহস্পতিবার সরকার সাফিসিয়েন্ট তেল দিতে পারে নাই, ডিজেল, যার কারণে এখন পাবলিকেরও সাফিসিয়েন্ট তেল দেওয়া যা সম্ভব নয়। অকটেন যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্টভাবে সরকার নির্দেশনা, প্রথম আলোতে নির্দেশনা পত্রিকা দিয়েছে, অনুযায়ী আমরা দিতে আছি। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। 2 লিটার তো হয় না এই বাইকে তো হয় না। এই কালকে আবার দাঁড়াইতে হবে। কালকে 250 কিলো গাড়ি রান করা লাগবে, মানে 250 কিলোর ভিতরে তো আমার 2 লিটার তেল হবে না। এখন বাসায় যাইতে হবে, সেই ফলে নিতে হবে তেল। না নিলে তো দেখা গেলো 2 দিনে যে পাবো না, পরে দেখা গেলো অল্প অল্প পাবো। 100 কিলোমিটারও চালানো যাবে না। এটা হচ্ছে যে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই 1 ঘন্টা সিরিয়াল ধরে মাত্র 250 টাকার তেল নিলাম। এরই মধ্যে সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন, কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। অনেকে তেল নিয়ে মানে ট্যাঙ্কি লোড করে বাসায় নিয়ে আবার রাইখা আবার আসে, যে কারণে ঘাটতির এখন দেখা দিচ্ছে। আর নাহলে তো যে তেল আসলে তো আরো 20-15-20 দিন অনায়াসে চলার কথা, ঝামেলা হতো না। একদিক থেকে ভালো, কারণ সবাই তাহলে পাবে, আদারওয়াইজ কেউ পাবে কেউ পাবে না, এরকম একটা বিষয় হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা
তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে। প্রতি রমজানের শুরু থেকেই রাজনৈতিক দল হিসেবে বিএনপি নানা পেশাজীবী ও দলীয় অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করত, কিন্তু এবার ব্যতিক্রম। সরকার গঠনের পর কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে নিজের বরাদ্দকৃত বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে না উঠলেও প্রথম কোনো আয়োজন করলেন কূটনীতিকদের সম্মানে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে পরিবারের বাইরে রোজায় প্রথম কোনো ইফতারে যোগ দিলেন প্রধানমন্ত্রী, যেখানে যোগ দেন প্রায় সব দেশের রাষ্ট্রদূত। পরিবারের সদস্যদের নিয়ে কুশল বিনিময় শেষে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। To introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্যে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ করে কারো নিস্তার নেই। এর আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবি করে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই না আসলে দেশে নির্বাচনই হতো না, তাই জীবন থাকতে 24-এর চেতনাকে হারিয়ে যেতে দেওয়া হবে না। যে 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এর অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না। এর আগে দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামাত ইসলামী। নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত করা হয় বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। তাদের গ্রেফতারের দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই স্পেন স্ট্রিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। করিডর কিছু নেই, নিয়মতান্ত্রিকভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সাবেক দুই উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বক্তারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।